তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমতা এবং আমি মুজাহিদুল ইসলাম। আর শুরুতেই জানাবো প্রধান শিরোনামগুলো। পরিবহন ধর্মঘটে বৃহত্তর চট্টগ্রামে দিনভর যাত্রী ভোগান্তি, বিকেলে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। ঢাকা এবং মাদারীপুরে হিট স্ট্রোকে 3 জনের মৃত্যু, আরো বাড়বে তাপমাত্রা, হিট অ্যালার্ট বাড়ল 3 দিন। মামলার জট কমাতে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গুরুত্ব আইনমন্ত্রী, জানালেন আইনি সহায়তা নাগরিকের অধিকার। আরব আমিরাতের মিনা সাকার বন্দরে এমভি আব্দুল্লাহ জাহাজে পণ্য বোঝাই চলছে, চট্টগ্রামের পথে যাত্রা করবে বুধবার। এতক্ষণ আপনাদের শিরোনাম বলছিলাম, চলে যাচ্ছে পুরো খবরে। বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে 48 ঘন্টার কর্মসূচি প্রত্যাহার করেছে চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দিনভর যাত্রী দুর্ভোগের পর বিকেলে এই ঘোষণা দেন সংগঠনটির নেতারা। জেলা প্রশাসকের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়। ধর্মঘটের কারণে ভোর 6টা থেকে নগরীর রাস্তায় বাস সহ বিভিন্ন গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম ছিল। বন্ধ ছিল 3 পার্বত্য জেলা, কক্সবাজার এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগামী রুটের বাস চলাচল। তীব্র তাপপ্রবাহের ভেতর বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। চুয়েটে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনার জেরে 3টি বাস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদ সহ 3 দফা দাবিতে ভোর 6টায় ধর্মঘট শুরু করেন পরিবহন মালিক এবং শ্রমিকরা। প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে ঢাকায় 1 জন ও মাদারীপুরে 2 জন সহ 3 জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, রাজধানীর গুলিস্তানে হিট স্ট্রোকে ব্যবসায়ী মোহাম্মদ সেলিম মিয়া নামে 1 জন মারা গেছেন। অন্যদিকে সকালে মাদারীপুরে কালকিনির পশ্চিম শিকারমঙ্গল এলাকায় মারা যান ব্যবসায়ী শাহাদাত সর্দার। স্বজনরা জানান, ভোর থেকে প্লাস্টিক কারখানার ব্যবসায়ী শাহাদাত সর্দার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। সকাল 7:30টার দিকে হিট স্ট্রোক করে মারা যান তিনি। দুপুরে বাড়ির পাশে জমিতে কাজে যান ডাসার উপজেলার পূর্ব মাইসপাড়া গ্রামের কৃষক মোসলেম ঘরামি। প্রচণ্ড রোদে হিট স্ট্রোকে মৃত্যু হয় মোসলেমের, পরে জমি থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। এদিকে তীব্র গরমে সবাইকে প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দিয়েছেন মাদারীপুরের সিভিল সার্জন ডাক্তার মুনির আহমেদ খান। তীব্র তাপপ্রবাহের কারণে আরো 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সুখবর দিয়েছে অধিদপ্তর। হতে পারে দমকা হাওয়া সহ বৃষ্টি। এদিকে 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 42.2 ডিগ্রি আর ঢাকায় 39 ডিগ্রি সেলসিয়াস। দেশের 8টি বিভাগের উপর দিয়েই বয়ে যাচ্ছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। গরমে জনগণের দুর্ভোগ চরমে। যশোর ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র এবং টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জ সহ পুরো খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া সিলেট ও চট্টগ্রাম বাদে দেশের অন্যান্য জেলায় রয়েছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। চলমান তাপপ্রবাহ এটি আরও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং এটা আমরা আশা করছি যে আগামীকালকের যে তাপমাত্রা সেটা আজকের তুলনায় সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। তবে এ সময়ে রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা কিছুটা বাড়বে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আশা করছি যে মে মাসের 2 তারিখ থেকে এই বৃষ্টিপাতের এলাকা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগের সাথে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর প্রভাবে মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হতে পারে। এ বৃষ্টিতে তাপমাত্রা তেমন কমবে না, তবে এ তাপপ্রবাহ কমতে পারে মে মাসের শেষ সপ্তাহে। খন্দকার হাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 মাস পর রোববার খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ছুটি শেষে স্কুলে যেতে পেরে খুশি শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা মানলে তেমন সমস্যা হবে না। শিক্ষামন্ত্রী জানান, প্রতিষ্ঠান বন্ধ রাখা কোনো সমাধান নয়। কোথাও তাপমাত্রা বেশি হলে স্কুল খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবে শিক্ষা অফিস।
ঈদের ছুটি আর তীব্র তাপদাহের কারণে প্রায় 1 মাস বন্ধ থাকার পর রোববার খুলেছে স্কুল কলেজ। প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয় সকাল 8টা থেকে, চলে 11:30 পর্যন্ত। আর 2 শিফটে পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল 8টা থেকে 9টা 30 এবং দ্বিতীয় শিফট সকাল 9টা 45 থেকে 11টা 30 পর্যন্ত চলছে। প্রথম দিন উপস্থিতি ছিল ভালোই। অনেক ভালো লাগছে আর ক্লাস করতেও ভালো লাগছে। আমরা এতদিন পরে স্কুলে এসেছি, আমাদের ভালো লাগছে। ক্লাসটা করছে ওদের স্বতঃস্ফূর্তভাবেই ওরা ক্লাস করছে, তেমন কোনো সমস্যা হচ্ছে না মনে হয়। মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস হয় স্বাভাবিক রুটিনে। অনেক দিন পরে স্কুলে এসে খুশি শিক্ষার্থীরা। খুব ভালো লাগছে। খুবই ভালো লাগলো এই বন্ধুদের সাথে দেখা করার পর। ছেলেমেয়েরা ঘরে বসে থাকতে থাকতে তো অনেকটা বোরিং হয়ে যায়, আর শ্রেণীকক্ষে আসলে তাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ফিরে আসে। মন্ত্রণালয়ের নির্দেশনা মানলে তেমন সমস্যা হবে না বলছেন অভিভাবকরা। গরম তো প্রচন্ড গরম, এটা বাসায় গরম, রাস্তাঘাটেও গরম, স্কুলেও গরম। প্রস্তুতি যতটুকু নেয়ার সম্ভব আমরা নিয়েছি। আর শিক্ষার্থীদের কথা যদি বলেন, শিক্ষার্থী উপস্থিতি অনেক ভালো, আমাদের শিক্ষার্থীরা খুশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, নতুন শিক্ষাক্রমে শ্রেণীভিত্তিক মূল্যায়নে জোর দেয়া হচ্ছে। সেক্ষেত্রে স্কুল খোলা রাখার বিকল্প নেই। তাপমাত্রা সহনীয় যে আমাদের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী সকল প্রতিষ্ঠান মেনে চলে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, সব এলাকায় তাপমাত্রা একরকম নয়। কোথাও তাপমাত্রা খুব বেশি হলে স্কুল বন্ধ বা চালু রাখার সিদ্ধান্ত নিতে পারবেন শিক্ষা কর্মকর্তারা। ঢাকা শহরের তাপমাত্রাই বাংলাদেশের তাপমাত্রা। কয়েকটি জেলায় সেখানে যদি অসহনীয় পর্যায়ে যায়, বিদ্যালয় সেখানে নিজস্ব পদ্ধতিতে সেখানে সিদ্ধান্ত নিতে পারে। শনিবার মাধ্যমিক পর্যায়ে স্কুল খোলা থাকলেও বন্ধ থাকবে প্রাথমিক পর্যায়ে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনগত সহায়তা পাওয়া করুণা নয়, দরিদ্র নাগরিকের অধিকার, কথা জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। সকালে রাজধানীতে জাতীয় আইনি সহায়তা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মামলার জট কমাতে স্থানীয় পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে গুরুত্ব দেন তিনি। দরিদ্র মানুষের মামলার আইনজীবীর ফি পরিশোধ করে সরকার, সাথে দেয়া হয় প্রয়োজনীয় সকল আইনি সহায়তা। এমন কার্যক্রম নিয়ে দেশের সকল আদালতে চলছে আইনি সহায়তা কেন্দ্র। এমন সুবিধার পরও দেশের কোনো নাগরিক যেন আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সেজন্য ব্যাপক প্রচার ও তাৎপর্য তুলে ধরতে পালন করা হয় জাতীয় আইনি সহায়তা দিবস। এই দিবসটি উপলক্ষে রোববার আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। এতে আইনমন্ত্রী সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করে কেবল কার্যালয়ে নয়, প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছানোর নির্দেশনা দেন। জনগণের দোরগোড়ায়, অর্থাৎ যারা আইনি সহায়তা পাওয়ার যোগ্য, তাদের কাছে নিয়ে যেতে হবে। আর তা করতে হলে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিকেও অধিকতর কার্যকর করতে হবে। কারাগারগুলোর সাথে যোগাযোগ বাড়াতে হবে। আইনি সহায়তা প্রদানকালে পুঁথিগত আইন প্রয়োগের দৃষ্টির পাশাপাশি সামাজিক ও মানবিক দৃষ্টিকোণকেও স্থান দেওয়া উচিত। সালিশদারদের ওপর আস্থার অভাবে সরকারি আইনি সহায়তা কেন্দ্র বিকল্প বিরোধ নিষ্পত্তিতে মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে বলে মনে করছেন আইনমন্ত্রী। লিগ্যাল এইড অফিসারগণ জুলাই 2015 সাল থেকে মার্চ 2024 সাল পর্যন্ত 1,10,436টি বিরোধ নিষ্পত্তি করেছেন। তারা যেহেতু বিচারক এবং আইনি বিধিবিধানের অধীনে মধ্যস্থতা করে থাকেন, তাই লিগ্যাল এইড অফিসগুলো এখন বিকল্প বিরোধ নিষ্পত্তিতে মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত রয়েছে আইনি সহায়তা প্রদান কমিটি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোন শক্তির চাপে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিল তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি নেতাদের লজ্জা পাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পুত্র শেখ জামালের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর পুত্র লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিনে বনানী কবরস্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নেতাকর্মীরা। ফুলেল শ্রদ্ধা জানানোর পর দোয়ায় অংশ নেন তারা। বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের জীবনের উপর আলোকপাত করে
তার আদর্শ লালনের তাগিদ দেন ওবায়দুল কাদের। চাপের মুখে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, জাতীয় পার্টির জন্ম বন্দুকের নল থেকে। জন্ম তো বন্দুকের নল থেকে, তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেন। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। বাংলাদেশের অব্যাহত উন্নয়ন নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রশংসার প্রতিক্রিয়ায় বিএনপি নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের। শাহবাজ শরীফের বক্তব্যে তাদের লজ্জা পাওয়া উচিত, কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না, কালো চশমা পরে। তারা শাহবাজ শরীফ যা দেখে সেটাও দেখে না, কেন সেটা তাদের জিজ্ঞেস। আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের পক্ষ থেকেও বনানী কবরস্থানে শেখ জামালের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের হামরিয়া বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে মিনা সাকার বন্দরে পৌঁছেছে। সেখানে পণ্য বোঝার কাজ চলছে। আগামী 1 মে 23 নাবিককে নিয়ে চট্টগ্রামের পথে রওনা হওয়ার কথা রয়েছে জাহাজটির। জাহাজে থাকা নাবিকরা রোববার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান, শনিবার রাতে এমভি আবদুল্লাহ মিনা সাকার বন্দরে নোঙর করে। আগামীকাল মধ্যরাত বা পরের দিন জাহাজটি পণ্য নিয়ে ফুজাইরা বন্দরে যাবে। সেখানে জ্বালানি সংগ্রহ শেষে আগামী 1 মে 23 নাবিককে নিয়ে চট্টগ্রামের পথে রওনা হবে এমভি আবদুল্লাহ। জাহাজের সূচি অনুযায়ী সবকিছু অনুকূলে থাকলে আগামী 11 মে কুতুবদিয়া ও 12 মে চট্টগ্রাম বন্দরে এমভি আবদুল্লাহ নোঙর করতে পারে বলে জানিয়েছে নাবিকরা। বান্দরবানে থানচি রুমা সীমান্তে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে 2 কেএনএফ সদস্য নিহত হয়েছে। এ সময় আটক করা হয় আরও 2 জনকে। ভোরে সীমান্তবর্তী বাতলাই এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় ঘটনাস্থল থেকে 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলা বারুদ, ওয়াকিটকি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মাহমুদ রায়হান কাজেমি জানান, 2 জন কেএনএফ সদস্য নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে আনা হবে। তবে এখনও সেসব এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলমান আছে। স্থানীয়রা জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বাতলাই এলাকায় প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া যায়। গোলাগুলি থামার পর স্থানীয় বাসিন্দারা 2 জনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। রেকর্ড 15% মুনাফার নিশ্চয়তায় শুরু হলো বেক্সিমকোর প্রথম জিরো কুপন বন্ডের বিক্রি। 1,500 কোটি টাকার এই বন্ড বিক্রির প্রথম ধাপ শেষ হবে 15 মে। এতে 1 লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে মুনাফা মিলবে 1250 টাকা। সংশ্লিষ্টরা বলছেন, করমুক্ত বিনিয়োগ সুবিধার কারণে এই বন্ড গ্রাহকদের জন্য আকর্ষণীয় হবে। রাজধানী ঢাকার অদূরে নবীনগর চন্দ্রা হাইওয়ের পাশে গড়ে উঠবে মায়ানগর প্রকল্প। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বেক্সিমকো ও শ্রীপুর টাউনশিপ লিমিটেড এই আবাসন প্রকল্প বাস্তবায়ন করবে। 120 একর জমিতে পরিবেশ বান্ধব পরিকল্পিত এই আবাসিক প্রকল্পে থাকবে 18,000 অ্যাপার্টমেন্ট। গড়ে উঠবে হোটেল, সার্ভিস অ্যাপার্টমেন্ট, কনভেনশন সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, শপিং মলের মতো স্থাপনা। বাণিজ্যিক ব্যবহারের জন্য থাকবে 50 লাখ বর্গফুট এলাকা। গত 3 এপ্রিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি বেক্সিমকোর প্রথম জিরো কুপন বন্ড অনুমোদন করে। রোববার বন্ডের মাধ্যমে 1,500 কোটি টাকা সংগ্রহ শুরু হয়েছে, যার 1,000 কোটি টাকা মায়ানগর প্রকল্প উন্নয়নে ব্যয় হবে। বাকি 500 কোটি টাকা ব্যয় হবে বেক্সিমকো লিমিটেডের ব্যাংক ঋণ পরিশোধে। এই বন্ডের সমন্বয়ক আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড। এই ধরনের প্রোডাক্ট ইনভেস্টমেন্ট প্রোডাক্ট হিসেবে অনেক ভালো। ইটস লিস্টেড কোম্পানি, এটার রেপুটেশন আসলে দিস ওয়ান অফ দ্য লার্জেস্ট কর্পোরেট ইন বাংলাদেশ। এবং তাদের এই যে ভেঞ্চারগুলির জন্য তারা বলছে দিস আর ভেরি ডাইভার্সিফাইড ফর দেয়ার ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। যে কোনো গ্রাহক আইএফআইসি ব্যাংকের শাখা এবং উপশাখা থেকে সর্বনিম্ন 50,000 টাকা বিনিয়োগে বন্ডের একটি ইউনিট পাবেন। বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই। গ্রাহক 15% মুনাফাসহ বিনিয়োগ ফেরত পাবেন 60 কিস্তিতে। যে কেউ 1 লাখ টাকা বিনিয়োগ করে 1,75,000 টাকা ফেরত পাবে এবং এই 75,000 টাকা তার জন্য মুনাফা।
যেহেতু এটা জিরো কুপন বন্ড, এই মুনাফার রেটটা হচ্ছে 15% ডিসকাউন্টে মাসে মাসে ফেরত পাচ্ছে এবং এটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী এটার আয় কর্ম কুপন, ইনকাম ট্যাক্স এক্সেমশন আছে, যে কারোর জন্যই সেটার এফেক্টিভ রেটটা আসলে 15 থেকে অনেক বেশি। বন্ডের নিশ্চয়তা দানকারী প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স সবশেষ 30 জুন 2023 সমাপ্ত বছরে বেক্সিমকোর শেয়ার প্রতি আয় 7 টাকা 95 পয়সা এবং নিট সম্পদ মূল্য 95 টাকা 14 পয়সা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023 পেয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শাইনপুকুর সিরামিক লিমিটেড সহ 29টি প্রতিষ্ঠান। পেশাগত স্বাস্থ্য এবং সেফটি দিবস উপলক্ষে এই পুরস্কার দেওয়া হয়েছে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন শ্রম এবং কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এবং স্পিকার শিরিন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে 12টি সেক্টরে 29টি প্রতিষ্ঠানকে দেওয়া হয় গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023। এতে শ্রম এবং কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, তাপদাহ নিরসনে কারখানাগুলো আরও পরিবেশ বান্ধব হওয়া প্রয়োজন। দেশের অর্থনৈতিক উন্নয়নে মালিক শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। এই লক্ষ্যে শ্রম মন্ত্রণালয় কাজ করছে বলেও তিনি জানান। স্পিকার শিরিন শারমিন বলেন, কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত হলে শ্রমিকদের সুস্বাস্থ্য বজায় থাকবে, বাড়বে বিনিয়োগের সুযোগ। কারখানার কর্মরত শ্রমিকদের সুস্থ কর্মপরিবেশ, স্বাস্থ্য নিরাপত্তা, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, পাশাপাশি শ্রমিকের মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা আমাদের অন্যতম অভিষ্ট। পেশাগত স্বাস্থ্য এবং সেফটি নিশ্চিতকরণে এবং শোভন পরিবেশ নিশ্চিতকরণে সেটা কিন্তু সকলের ইন্টারেস্টেই নেওয়া হচ্ছে, কারণ এর মধ্য দিয়ে আপনার শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, তাদের সুস্বাস্থ্য অনেক বেশি বিনিয়োগের সুযোগ করে দেবে। মোটা চাল কেটে চিকন করার ফলে মিনিকেটের পুষ্টিমান এমনিতেই কমে যায়, তার উপর ভাতের মাড় ফেলে দেয় পুষ্টিগুণ আরও প্রায় 30% কমে যায় বলছেন বিশেষজ্ঞরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এসব তথ্য জানান পুষ্টিবিদরা। বলেন, পুষ্টি ভাত হিসেবে বিবেচিত ভাতের মাড় ফেলে দেয় এর 16% পর্যন্ত পুষ্টি নষ্ট হয়, আর ছেটে ফেলার কারণে চালের প্রায় 15% পুষ্টি হারিয়ে যায়। ফলে এই ধরনের ভাত থেকে পরিপূর্ণ পুষ্টি পাওয়া সম্ভব নয়। এছাড়া অতিরিক্ত তাপে চালের ভিটামিন সি নষ্ট হয়ে যায় বলেও বিশেষজ্ঞরা উল্লেখ করেন। সেমিনারে বক্তারা অভিযোগ করেন, চিকন চাল বাজারে একটা ভুয়ো চাহিদা এবং ফলস ডিমান্ড তৈরি করেছে। চিকন চালের বাজার মূল্য বাড়িয়ে রমরমা ব্যবসা করছে একটি শ্রেণী। এই বিষয়ে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। এই যে কুকিং লস, এই যে মাড় ফেলে দেয়, এতে কিন্তু অনেক পুষ্টি উপাদান চলে যায়। খাবারটা যদি ঢেকে রান্না করা হয় তাইলে কিন্তু পুষ্টি উপাদান অনেক কম নষ্ট হয়। একটা ফলস ডিমান্ড নিজেরা তৈরি করেছি আর কি। আমাদের সামনে এটা এসছে, ও সাদা এবং চকচকা এবং লাল হলে পরেই মনে করা হয় এটা গরিব মানুষের চাল, এটা দিয়ে এটা কেন খাবো আমি। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তদন্ত শুরুতে এখনও আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার অপেক্ষায় পুলিশ। দাফনের আগে মরদেহে কাটাছেঁড়া দেখে স্থানীয়দের দাবি, এর আগে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তুলে নেওয়া হয়েছে। অন্যদিকে প্রায় 800 জনকে দাফনের কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেননি মিল্টন। নিজেই স্বীকার করেছেন এক্ষেত্রে নিয়ম নীতি না মানার। মিল্টন সমাদ্দার অনুদানের টাকায় মিরপুরে চালান চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে এই পুনর্বাসন কেন্দ্র। এখানে আশ্রিতদের দাফনের সময় শরীরে কাটাছেঁড়ার চিহ্ন দেখার দাবি। 2014 সালে প্রতিষ্ঠার পর থেকে 950 আশ্রিতকে দাফনের দাবি করেছেন মিল্টন। তবে মাত্র 150 জনের ছবি বা তথ্য প্রমাণ আছে তার কাছে, বাকি 800 নিয়ে নেই কোনো তথ্য। নানা সময়ে একই নামে একাধিক ব্যক্তিকে দাফনের স্বীকারোক্তি দিচ্ছেন তিনি নিজেই। একই কবরস্থানে যখন আমরা আজকে আমার 3 জন বাবা মারা গেছে বা 2 জন মা মারা গেছে, 4 জন মারা গেছে, তখন একজনের রসিদ মনে করেন কারো একজন আত্মীয়র পরিচয় দিয়ে একটা স্লিপ করে আনা যায়, কিন্তু সেকেন্ড বারবার যাদের কিছুই নাই আর আমাদের সব একই জন বারবার নিজের দাদি নানি পরিচয় দিয়ে মাটি দিতেও তো স্টাফরা চায় না। স্বীকার করতেছি কি, এটা তো আমি বললাম যে আমি এভাবে করছি। 2020 সাল পর্যন্ত এই পুনর্বাসন কেন্দ্রের মরদেহ গোসল করানো হয়েছে পাশের বাইতুস সালাম মসজিদে। তবে মরদেহে কাটাছেঁড়ার দাগ দেখে সন্দেহ হলে এর ভিডিও করার কথা বলেন স্থানীয়রা।
এরপর আর সেখানে মরদেহ পাঠাননি মিল্টন। দোতলায় ম্যাচ আছে, তো ম্যাচের দিকে তুমি নামবা, নাইমে এগুলো ভিডিও করবার, ছবি তুলবা। যে এই কথা বলা হয়েছে, তারপর থেকেই আর একটা লাশও পাঠায় নাই। ওরা বুঝতে পারছে যে লোকজন দেখে ফেলছে এরকম কিছু, এরপরে গোসল করানো বাদ দিছে আর কি। একই দাবির মুখে অনুদান দেয়া লন্ডন প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করেন মিল্টন। বেশ কিছুদিন যাওয়ার পরে দুইজন একদিন পরে লাশ আসছে, তারপর বললো যে কাকা এখন তো আমার একটু সলভেন্সি হয়েছে, মানে আমার এখন টাকা পয়সা হয়েছে, আপনি আর দেওয়া লাগবে না, আমি দিতে পারবো। এত সবের পরও সক্রিয় নয় পুলিশ। তদন্ত শুরু করতে তারা রয়েছেন আনুষ্ঠানিক অভিযোগ আসার অপেক্ষায়। ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি যে আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন, যাচাই বাছাই করে দেখেন যে এর ভিতরে কোনো ফৌজদারি কোনো বিষয় আছে কিনা। যদি ফৌজদারি কোনো বিষয় থাকে আমরা সেটা আইনের আওতায় আনবো। এদিকে নানা সময় এলাকায় সংঘাত সৃষ্টি ও নিজস্ব পেটোয়া বাহিনী গড়ে তোলার অভিযোগও রয়েছে এই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র দাবদাহে গরু নিয়ে বিপাকে খামারিরা। অত্যধিক গরমে দুধের উৎপাদন কমেছে 25%। কোরবানির সামনে রেখে যারা গরু পালন করছেন তারাও চরম শঙ্কায় আছেন। লালন পালনের খরচ বেড়েছে 15% পর্যন্ত। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবি খামারিদের। কিছুদিন ধরে সারা দেশে তীব্র তাপপ্রবাহ। এমন আবহাওয়ায় অতিষ্ঠ পশু পাখিও। গরমের নেতিবাচক প্রভাব পড়েছে গরুর খামারে। তাপপ্রবাহে সিরাজগঞ্জ, পাবনা সহ অনেক এলাকায় অসুস্থ হয়ে পড়ছে গরু। স্বাভাবিক সময়ে যেখানে 20 থেকে 25 কেজি দুধ পাওয়া যেত, এখন 18 থেকে 20 কেজির বেশি মিলছে না। পশুকে দিতে হচ্ছে অতিরিক্ত পানি, স্যালাইন ও খাবার। গোসল করাতে হচ্ছে কয়েকবার। স্বাভাবিক সময়ের চেয়ে বেশি শ্রমিক লাগছে, তাই বাড়ছে লালন পালনের খরচ। এমন অবস্থায় আসছে কোরবানিতে বড় লোকসানের শঙ্কায় খামারিরা। এখন বর্তমানে বিদ্যুৎ খরচ বেশি, তা বাদে মনে করেন যে আপনার যে তাপমাত্রা উঠছে, এই তাপমাত্রার কারণে গরু হাঁপায়া যাচ্ছে বা অন্যান্য ব্যাধি দেখা যাচ্ছে। গরমে কিন্তু আমাদের প্রায় 4 থেকে 6 লিটার পর্যন্ত দুধ কিন্তু ইতিমধ্যে কমে গিয়েছে। আর ষাঁড় গরুগুলা বিশেষ করে গরমের কারণে ইতিমধ্যে আমার একটি ফার্মে গরু কিন্তু স্টক করে মারা গেছে এবং গরু খুব কম খাচ্ছে। দুধের খামারে আমরা যে জাতটা লালন পালন করি, হোলস্টেইন ফ্রিজিয়ান, এটা বেসিকলি হিট টলারেন্ট ব্রিড না। তো এর জন্য আপনি দেখবেন যে সারা বাংলাদেশে ঢালাওভাবে কিন্তু প্রায় 25% দুধের প্রোডাকশন কমে গেছে। যেহেতু এটা তাপ সহিষ্ণু জাত না, এর জন্য তারা এই অতিরিক্ত তাপের স্ট্রেসটা নিতে পারতেছে না। তাপপ্রবাহ মোকাবেলায় দানাদারের চেয়ে বেশি ঘাস জাতীয় খাবার খাওয়ানো সহ নানা পরামর্শের কথা বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদের সহায়তায় মোবাইল ভেটেরিনারি টিম কাজ করছে বলেও দাবি তাদের। আমাদের গবাদি পশুর যে খাদ্য ব্যবস্থাপনা এবং তার যে পরিচর্যা, এটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, খামারিরা আমরা যে সমস্ত পরামর্শ দিই, পরামর্শগুলো পালন করে, এটা খুবই মিনিমাম পর্যায়ে চলে আসে। এটার ওই পরিমাণে ইফেক্ট পড়ে না। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে গরু 2.5 কোটি। গত 10 বছরে বেড়েছে 14 লাখ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন 2025 সালে, এমনটা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট অপারেশনসের সাথে মিটিং সেরেছে টাইগার ওপেনার। আইপিএল থেকে মুস্তাফিজের আর পাওয়ার কিছু নেই বলে মনে করেন বিসিবি সভাপতি। বাংলাদেশ ক্রিকেটে তামিম যেন এক রহস্য। অবসর, ফিরে আসা, আবারও দলে খেলতে না চাওয়া, একের পর এক নাটকীয় মোড়। দলে ফিরতে দিয়েছেন বেশ কিছু শর্ত, সেই সব নিয়ে আলোচনা সেরেছেন ক্রিকেট অপারেশনসের সাথে। চূড়ান্ত মিটিং বাকি বিসিবি সভাপতির সাথে। লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে, তখন কথা ছিল যে ও প্রথমে জালাল ইউনুস অপারেশন সাইড এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সাথে বসবেন, তারপর আমার সাথে বসবেন। ওনাদের সাথে বসেছে, আমার সাথে এখন বসবে। তবে ভক্তদের জন্য সুখবর হতে পারে, 2025 সালে জাতীয় দলের জার্সিতে ফেরার অঙ্গীকার করেছেন তামিম। আমি যেটা শুনেছি, মানে আমি বলছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি, ও বলেছে ও সামনের বছর থেকে খেলবে। আইপিএলে শেখার কিছু নেই মুস্তাফিজের, এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। বিসিবি সভাপতিও মনে করেন তেমনই। আইপিএল লাভবান হতো, কিন্তু আমরা কিভাবে লাভবান হব? বিসিবি সভাপতির কথাই স্পষ্ট, সামনের বিশ্বকাপে মুস্তাফিজ বাংলাদেশের বড় শক্তি।
তাকে নিয়ে সেরা কম্বিনেশন তৈরিতে জিম্বাবুয়ে সিরিজে খেলাটা জরুরি কাটার মাস্টারের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।